বিকেলে স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী। 15 ব্যক্তি 5 প্রতিষ্ঠান পাচ্ছেন সর্বোচ্চ সম্মান। সরাইলের হাসপাতাল নিজেই রোগীর মতো, সংসদে রুমিন ফারহানা। 50 শয্যার হাসপাতালে চিকিৎসক ও জনবল সংকট। ফ্ল্যাট জালিয়াতি মামলায় টিউলিপের বিরুদ্ধে চার্জ গঠন পেছালো, শুনানি পিছিয়ে 6 মে নতুন তারিখ নির্ধারণ। ইসরায়েল লেবানন বৈঠকের দাবি ট্রাম্পের, লেভান্টের স্বস্তির ইঙ্গিত, ওয়াশিংটন বৈঠক নিয়ে অনিশ্চয়তা। এবং লাল কার্ড বিতর্কে বায়ার্নের কাছে রিয়ালের বিদায়, রেফারির সিদ্ধান্তে হতাশ আর বেলোয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর 3টার সংবাদে। সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। পেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। চলে যাচ্ছি বিস্তারিত খবরে। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ দেশের 15 জন বিশিষ্ট ব্যক্তি ও 5 প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার 2026 তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেল 4টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী। এবছর স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষা সহ দেশ গঠনে সার্বিক অবদানের জন্য প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। এছাড়াও 15 জন বিশিষ্ট ব্যক্তি ও 5 প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার 2026 দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বেগম খালেদা জিয়া ছাড়াও স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন অন্য 14 ব্যক্তি। স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ জাতীয় ও রাষ্ট্রীয় পুরস্কার। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেয়া হয়। সরকার 1977 সাল থেকে প্রতি বছর স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই পুরস্কার দিয়ে আসছে। স্বাধীনতা পুরস্কারের ক্ষেত্রে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিকে 5 লাখ টাকা, 18 ক্যারেট মানের 50 গ্রামের স্বর্ণ পদক, পদকের একটি রেপ্লিকা ও একটি সম্মাননা পত্র দেয়া হয়। ব্রাহ্মণবাড়িয়ায় নিজ সংসদীয় এলাকা সরাইলের হাসপাতাল নিজেই রোগীর মতো বলে অভিযোগ জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। বৃহস্পতিবার সকালে সংসদে তিনি কথা বলেন। হাসপাতালটা নিজেই একটা রোগীর মতো। 10 কোটি টাকা ব্যয়ে একটা 6 তলা ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছিল, কিন্তু 5ই আগস্টের পর ঠিকাদার পালিয়ে গেছে। মাননীয় স্পিকার, আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার 9টি ইউনিয়নে প্রায় 3.5 লক্ষ মানুষের জন্য একটি হাসপাতাল আছে, যেটি মাত্র 50 শয্যা বিশিষ্ট, এবং সেই হাসপাতালটা নিজেই একটা রোগীর মতো। কারণ এখানে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক, কর্মচারী, চাহিদা মাফিক ওষুধ, অত্যাধুনিক যন্ত্রপাতি, এই সকল কিছুর সংকট বিদ্যমান। আমাদের এই হাসপাতালটিতে 10 কোটি টাকা ব্যয়ে একটা 6 তলা ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছিল, কিন্তু 5ই আগস্টের পর ঠিকাদার পালিয়ে গেছে। মাননীয় স্পিকার, সো এখন ওই পুরনো দোতলা যে ভবন, যেটি এমনি ভবনটি দেখলেই রোগাক্রান্ত মনে হয়, সেই ভবনটিতেই কাজ চালানো হচ্ছে। জানা গেছে এই হাসপাতালে কনসালটেন্ট সহ চিকিৎসকদের 9টি, নার্সের 6টি, মেডিকেল টেকনোলজিস্টের 2টি, ফিল্ড স্টাফের 15টি, স্বাস্থ্য সহকারী 8টি এবং আদার্স 19টি, প্রেষণে থাকা পদ সহ 64টি পদ শূন্য রয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের বিষয়ে সরকার সম্পূর্ণ সচেতন এবং এই লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মোহাম্মদ মনোয়ার হোসেনের এক প্রশ্নের লিখিত জবাবে আইনমন্ত্রী একথা জানান। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনে সভাপতিত্ব করেন। আইনমন্ত্রী আসাদুজ্জামান জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে দায়েরকৃত হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের বিষয়ে বর্তমান সরকার সম্পূর্ণ সচেতন এবং এই লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর পূর্বে অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জন্য একটি কমিটি গঠন করেছিল। ওই কমিটির নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী কোনো হত্যা মামলা প্রত্যাহার করা হয়নি। সরকারি চাকরিতে শূন্যপদ পূরণের জন্য এরই মধ্যে 6 মাস, 1 বছর ও 5 বছর মেয়াদী কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী। তিনি বলেন, 6 মাসের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের 2879টি, 1 বছরের মধ্যে 4459টি এবং 5 বছরের মধ্যে 3110টি শূন্য পদে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে।
বৃহস্পতিবার সংসদে চট্টগ্রাম ১৩ আসনের সরকারি দলের সদস্য সরওয়ার জামাল নিজামের টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, কর্মপরিকল্পনায় বর্ণিত স্বচ্ছতা ও দ্রুততার সাথে ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগ এর বিষয়ে অন্যান্য মন্ত্রণালয় বা বিভাগের নিয়োগের সর্বশেষ অবস্থা এবং শূন্য পদে নিয়োগের তথ্য প্রেরণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি কর্মচারীদের জনবল সংক্রান্ত হালনাগাদ করা তথ্যের ভিত্তিতে সর্বশেষ প্রকাশিত স্ট্যাটিস্টিক্স অব পাবলিক সার্ভিস ২০২৪ অনুযায়ী সব মন্ত্রণালয় ও সরকারি অফিসগুলোর শূন্য পদের সংখ্যা ৪,৬৮,২২০টি। এর মধ্যে প্রথম গ্রেড থেকে নবম গ্রেডে ৬৮,৮৮৪টি, দশম গ্রেড থেকে ১২তম গ্রেডে ১,২৯,১৬৬টি, ১৩তম গ্রেড থেকে ১৬তম গ্রেডে ১,৪৬,৭৯৯টি, ১৭তম গ্রেড থেকে ২০তম গ্রেডে ১,১৫,২৩৫টি এবং অনারারি নির্দিষ্ট বেতনভুক্ত ও চুক্তিভিত্তিক যারা বিভিন্ন শ্রেণীতে অবস্থান করে এমন ৮,১৩৬টি শূন্যপদ রয়েছে। অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দায়ের করা মামলায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সর্দার মোশাররফ হোসেনের বিরুদ্ধে চার্জ গঠন বিষয়ে শুনানির তারিখ পিছিয়ে আগামী ৬ মে নির্ধারণ করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ ৫ আদালতের বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন শুনানি শেষে নতুন এই তারিখ ধার্য করেন। এর আগে গত ১৮ ফেব্রুয়ারি আদালতে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও সর্দার মোশাররফ হোসেনের বিরুদ্ধে দাখিল করা অভিযোগপত্র আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরবর্তীতে ২৬ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের তদন্ত কর্মকর্তা একে মর্তুজা আলী সাগর টিউলিপকে গ্রেফতারের লক্ষ্যে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পরের যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ঢাকার গুলশান ২ এলাকায় ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাট কোনো অর্থ পরিশোধ ছাড়াই দখল করে পরে নিজেদের নামে রেজিস্ট্রি করেন। গত বছরের ১৫ এপ্রিল টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, সর্দার মোশাররফ হোসেন এবং রাজউকের সাবেক কর্মকর্তা শাহ মোহাম্মদ খসরুজ্জামানের বিরুদ্ধে মামলাটি দায়ের করে দুদক। পরে তদন্ত শেষে ১১ ডিসেম্বর দণ্ডবিধির একাধিক ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইনে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। শত বছরের পুরনো রেলওয়ে আবাসিক কোয়ার্টার একসময় ছিল কর্মকর্তা কর্মচারীদের বসবাসের ঠিকানা, কিন্তু আজ সেই ইতিহাসের শহরই যেন পরিণত হয়েছে এক ভুতুড়ে নগরীতে। লালমনিরহাট রেলওয়ে বিভাগের প্রায় ৯০০ কোয়ার্টারের মধ্যে প্রায় ৭০০টি এখন বেদখল। ঝুঁকিপূর্ণ এসব ভবনের ভেতরে চলছে অবৈধ দখল আর অভিযোগ, রাত নামলেই বসে মাদকের আসর। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। লালমনিরহাট রেলওয়ে শহর ব্রিটিশ আমলে গড়ে ওঠা এক ঐতিহ্যবাহী জনপদ। স্টোর পাড়া, ড্রাইভার পাড়া, বাবু পাড়া, সাহেব পাড়া সহ বিভিন্ন এলাকায় নির্মিত হয়েছিল শত শত স্টাফ কোয়ার্টার। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে রক্ষণাবেক্ষণের অভাবে জীর্ণ হয়ে পড়ে এসব ভবন। দেয়ালে ফাটল, ভেঙে পড়া ছাদ, জানালা দরজা হারিয়ে এখন এগুলো পরিণত হয়েছে পরিত্যক্ত কাঠামোয়। স্থানীয়দের অভিযোগ, প্রায় ৪০ বছর ধরে এসব ঝুঁকিপূর্ণ ভবন দখল করে বসবাস করছে বহিরাগতরা। কেউ মাসিক ভাড়ায়, কেউ বা অলিখিত সমঝোতায়, অথচ সেই ভাড়ার কোনো টাকাই যাচ্ছে না সরকারি কোষাগারে। রেলের ভবনটাতে প্রায় রাতের মধ্যে মসজিদের পাশে বা অনেক ধরনের নেশাখোর, অনেক ধরনের বাসভবন হয়ে গেছে বা নেশাখোরের জন্য ওখানে থাকা যায় না, এমনও মানুষ হয়, আতঙ্কের মধ্যে যাইতে হয় বা কারোর সাথে কোনো জিনিস হাতে থাকলে তাও তারা ভয়ে এখান থেকে যেতে পারে। সরেজমিনে দেখা যায় অনেক ভবনের ছাদ ধসে পড়েছে, কোথাও আবার গাছপালা জন্মে গেছে দেয়ালের ফাঁকে ফাঁকে। বিদ্যুৎ সংযোগবিহীন এসব ভবনে সন্ধ্যার পর তৈরি হয় অন্ধকার ও আতঙ্কের পরিবেশ। স্থানীয়দের অভিযোগ, রাতে এসব পরিত্যক্ত ভবনে চলে মাদক সেবন ও অসামাজিক কার্যকলাপ। বিশেষ করে স্টেশন সংলগ্ন কিছু কোয়ার্টার এখন স্থানীয়দের কাছে নো গো জোন হয়ে উঠেছে। প্রমাণ তো এটা নাকি শুনছি আমি, নাকি অকশন হয়েছে, এটা তো ভাঙতেছে না, বহুদিন থেকেই পড়ে আছে। অবতপ্ত হলে মনে করেন অনেকে একবার পিঠে হইল, ছেলেপেলেরা এখানে আড্ডা মারে, এখানে নিশে করে। শুধু দখলই নয়, ঝুঁকিপূর্ণ এসব ভবন যে কোনো সময় ধসে বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে, এমন আশঙ্কাও প্রকাশ করছেন স্থানীয়রা।
এদিকে রেল কর্তৃপক্ষ বলছে বারবার উচ্ছেদ অভিযান চালানো হলেও পুরোপুরি দখলমুক্ত করা সম্ভব হচ্ছে না। একই সঙ্গে ভবনগুলোর সংস্কার ও পুনর্গঠনের প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। একসময় রেল শহর লালমনিরহাট আজ যেন ইতিহাসের ছায়ায় ঢাকা এক ভুতুড়ে নগরী। প্রশ্ন এখন একটাই, এই 100 বছরের পুরনো কোয়ার্টারগুলো কি আদৌ দখলমুক্ত হয়ে নতুন করে ফিরতে পারবে নিরাপদ শহরের রূপে? নিউজ ডেস্ক, জাগো নিউজ। প্রাণ কফি ক্যান্ডি, কররা কফি, কঠিন স্বাদে, হাইকে বলো বাই। জানাবো আন্তর্জাতিক সংবাদ। মধ্যপ্রাচ্যের লেভান্ট অঞ্চলের দুই প্রতিবেশী ইসরায়েল ও লেবানন বৈঠকে বসছে বলে জানিয়েছেন ট্রাম্প। যুদ্ধরত দুই পক্ষের এই বৈঠক মধ্যপ্রাচ্যে কিছুটা হলেও স্বস্তির অবকাশ সৃষ্টি করবে বলেও মন্তব্য করেছেন তিনি। গতকাল বুধবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইসরায়েল ও লেবাননের মধ্যে কিছুটা স্বস্তির অবকাশ তৈরির চেষ্টা করা হচ্ছে। অনেকদিন, প্রায় 34 বছর পর দুই নেতার মধ্যে নীরবতা ভাঙছে। আগামীকাল তারা কথা বলবেন। ট্রুথ সোশ্যালে পোস্টে এই ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি প্রেসিডেন্ট ট্রাম্প। কোথায় এই বৈঠক হচ্ছে এবং কারা এই বৈঠকে প্রতিনিধিত্ব করছেন সেসব তথ্যও নেই পোস্টে। ইসরায়েল ও লেবাননের মধ্যে কিছুটা স্বস্তির অবকাশ তৈরির চেষ্টা করা হচ্ছে। দুই নেতার মধ্যে অনেক দিন, প্রায় 34 বছর কথা হয়নি। আগামীকাল তা হবে। বুধবার রাতে ট্রুথ সোশ্যালে দেয়া এই এক পোস্টে ট্রাম্প কথা বলেন। গত 14 এপ্রিল ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তরে বৈঠকে বসেছিলেন যুক্তরাষ্ট্রের ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়েশিয়াল লাইটার এবং লেবাননের রাষ্ট্রদূত নাদা হামাদে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মার্কো রুবিও উপস্থিতি ছিলেন সেই বৈঠকে। তবে বৈঠকে আলোচনার ফলাফল কি হয়েছে তা জানা যায়নি। ওয়াশিংটনের সেই বৈঠকের পর লেবাননে ইসরায়েলের অভিযানও থামেনি। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। রোমাঞ্চকর এক ম্যাচে বায়ার্ন মিউনিখের বিপক্ষে দ্বিতীয় লেগে ৪-৩ ব্যবধানে হেরে ৬-৪ অ্যাগ্রিগেটে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচে লাল কার্ড দেখেন এদুয়ার্দো কামাভিঙ্গা। ৭৮ মিনিটে হ্যারি কেইনকে ফাউল করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে তাকে মাঠ ছাড়তে হয়, যা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়। ম্যাচ শেষে কোচ আলভারো আরবোলোয়া বলেন, খেলোয়াড়রা ভেঙে পড়েছে। এমন অজানা লাল কার্ডে পুরো ম্যাচের মোড় ঘুরে গেছে। বায়ার্নকে অভিনন্দন জানালেও তিনি রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন এবং বলেন এটি ম্যাচ নষ্ট করেছে। তিনি আরও দাবি করেন, রেফারি স্লাভকো ভিনসিক হয়তো দ্বিতীয় হলুদ কার্ডটি বুঝতে পারেননি, যা আরও বড় ভুল। সেমিফাইনালে উঠতে না পারায় কোচের ভবিষ্যৎ নিয়েও আলোচনা শুরু হয়েছে। তবে আরবেলোয়া জানান তিনি ক্লাবের সিদ্ধান্ত মেনে নেবেন এবং নিজের জন্য নয়, ক্লাবের জন্য কষ্ট পাচ্ছেন। এই ঘটনায় সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে এবং রেফারির সিদ্ধান্ত নিয়ে সমালোচনা বাড়ছে। রিয়াল সমর্থকরা মনে করছেন বিতর্কিত লাল কার্ড ম্যাচের ফলাফল বদলে দিয়েছে। ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিবাদ এখনো জানানো হয়নি। তবে বিষয়টি নিয়ে উয়েফার নজর থাকবে বলে ধারণা করা হচ্ছে এবং ভবিষ্যতে আরও সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা বিশ্লেষকদের মধ্যে রয়েছে আশা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিকেলে স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী। 15 ব্যক্তি, 5 প্রতিষ্ঠান পাচ্ছেন সর্বোচ্চ সম্মান। সরাইলের হাসপাতাল নিজেই রোগীর মতো, সংসদে রুমিন ফারহানা। 50 শয্যার হাসপাতালে চিকিৎসক ও জনবল সংকট। ফ্ল্যাট জালিয়াতি মামলায় টিউলিপের বিরুদ্ধে চার্জ গঠন পেছালো, শুনানি পিছিয়ে 6 মে নতুন তারিখ নির্ধারণ। ইসরায়েল লেবানন বৈঠকের দাবি ট্রাম্পের, লেভান্টে স্বস্তির ইঙ্গিত। ওয়াশিংটন বৈঠক নিয়ে অনিশ্চয়তা। এবং লাল কার্ড বিতর্কে বায়ার্নের কাছে রিয়ালের বিদায়, রেফারির সিদ্ধান্তে হতাশ আরবোলোয়া। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর বিকেল 5টায় দেখবেন দেশজুড়ে সংবাদ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।